সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর বর্তমান জিএস এস এম ফরাদের একটি বক্তব্যের কাউন্টার দিয়ে। তিনি সম্প্রতি একটি পডকাস্টে এসেছেন এবং পডকাস্টে তিনি গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলেছেন। তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের আমলে তাদের নেতাকর্মীদের উপর, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর যেভাবে জুলুম নির্যাতন হয়েছে এবং তাদের নেতাকর্মীদেরকে যেভাবে হত্যাযোগ্য করে তোলা হয়েছে এবং তাদের অনেক ভাইকে যে শহীদ করা হয়েছে, অর্থাৎ দলীয় নেতাকর্মীকে যে শহীদ করা হয়েছে, মিডিয়া এগুলো প্রকাশ করেনি এবং সুশীল সমাজ এগুলোর প্রতিবাদ করেনি, যার কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। যেখানে এই হত্যাকাণ্ড এবং এই নির্মম নির্যাতনের খবর প্রকাশ করার কথা ছিল, এগুলো নিয়ে উপসম্পাদকীয় লেখার কথা ছিল, তখন আওয়ামী লীগের পক্ষে পত্রিকা এবং মিডিয়া হাউসগুলো তাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছিল। তিনি এরকমটাই বলেছেন এবং তিনি বলেছেন যার কারণে সবাই তাদের বিপক্ষে থাকার কারণে তাদেরকে গুপ্ত রাজনীতি করতে হয়েছে, কেননা এই ছাড়া তাদের আর কোনো অপশন নেই। অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন তারা গুপ্ত রাজনীতি করেছে, ইসলামী ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করেছে। আমার যে কাউন্টার এস এম ফরাদের প্রতি, একই ধরনের মামলা হামলা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশ ছাত্র দলও হয়েছে, তারা তো আপনাদের মতো গুপ্ত রাজনীতি করেনি। আমি সেই উদাহরণ বাদ দিয়ে বর্তমানে যারা নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এই নিষিদ্ধ ছাত্র সংগঠন যদি ভবিষ্যতে কোনো আন্দোলন তৈরি করে, তারাও গুপ্ত রাজনীতি করবে না, এটা শিওর থাকেন। অর্থাৎ বাংলাদেশে বর্তমান ছাত্র রাজনীতির সবচেয়ে বড় সমস্যা সেটি হলো গুপ্ত রাজনীতি। সেই গুপ্ত রাজনীতির মূল ধারক এবং বাহক হলেন এই ইসলামী ছাত্র শিবির এবং তাদের বর্তমান যে নেতারা রয়েছেন, এরা সবাই গুপ্ত রাজনীতির মাস্টার হিসাবে বেড়ে উঠেছেন। সাদিক কাইম থেকে শুরু করে এস এম ফরাদ তো পোস্টেড নেতা ছিলেন, সেই জায়গা থেকে তারা সবাই গুপ্ত রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন রাজনীতিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষ, এই সংঘর্ষটাও মূলত গুপ্ত রাজনীতিকে নিয়ে। এই যখন ঘটনা, ছাত্রদল ছাত্র শিবির যখন গুপ্ত রাজনীতি নানা নিষিদ্ধ মুখোমুখি, আমরা দেখলাম ছাত্রদল খুব সুন্দর একটা কাজ করেছে। ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতির একটা বড়সড় আমলনামা প্রকাশ করেছে। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সার্জেন্ট জহুরুল হক হলে যে যারা এখন হচ্ছে এই হল সংসদের নেতা রয়েছেন, সবাই শিবিরের নেতাকর্মী। তাদের যে আওয়ামী লীগের আমলে তাদের যে ভূমিকা এবং তারা যে গেস্ট রুম গণরুমের সঙ্গে যুক্ত ছিল বা গেস্ট রুম গণরুম কালচারের সঙ্গে যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা যুক্ত ছিল, যারা এটার জন্য দায় দেয় ছাত্রদলকে, ছাত্রলীগকে, কিন্তু ছাত্রদল এমন কিছু নথি প্রকাশ করেছে যার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা যারা এখন নির্বাচিত হল সংসদের নেতা, তারা গেস্ট রুম গণরুম এবং হলের মধ্যে প্রভাব খাটিয়ে বা প্রভাবের রাজনীতি ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে কিভাবে করেছে তার প্রমাণ তারা বের করেছে। এখানে তারা 6 জন নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং সেগুলার নথি প্রকাশ করেছে। নথি বলতে কি, স্ক্রিনশট। ওই যে গ্রুপে আওয়ামী লীগের আমলে 2023 সালে গ্রুপে যেসব আলোচনা করেছে, গেস্ট রুম গণরুমে কাকে কিভাবে কি করতে হবে, সেসব নিয়ে যে বর্তমান ছাত্র শিবিরের নেতারা যে কি আলাপ করেছিলেন, সেগুলো প্রকাশ করেছে। আমি এগুলো নিয়ে কথা বলবো। আগে দেখি কার কার বিরুদ্ধে অভিযোগ এনেছে বা কার কার নথি প্রকাশ করেছে ছাত্রদল। হল সংসদের সার্জেন্ট জহুরুল হক হল সংসদের বর্তমান সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল সাদিক তাহসিন, কার্যনির্বাহী সদস্য তাসনিম রুবায়েত, আরাফ মাহমুদ ও হাসান আল বান্না, মুস্তাকিম রহমান, মাহমুদুল হাসান জহুরুল হক ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে দাবি করছে ছাত্রদল, অর্থাৎ এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তো সেখানে ছাত্রদল যে নথি প্রকাশ করেছে, এখানে কে কি লিখেছেন। মোহাম্মদ হাসান আল বান্না, যার কথা বলা হচ্ছে, তিনি লিখছেন, জীবনে কোনোদিন গালি দেই নেই কাউরে, তুমি আমার জুনিয়রদের সাথে যে সিনিয়রগিরি করেছো ইনবক্সে, এটা কিন্তু প্রমাণসহ পাইছি। এলাকার ছোট ভাই বিধায় এখনও হলে থাকতে পারতেছ, সতর্ক করছি। অর্থাৎ ছাত্র শিবিরের এবং হল সংসদের বর্তমান নেতা 2024 সালের 21 আগস্ট এভাবে থ্রেট দিচ্ছে। মানে কি, তারা যে এই গণরুম বা ছাত্র শিবির যে হলগুলোতে কিভাবে প্রভাব খাটায়, তারা যে মুখে বলে তারা কোনো প্রভাব খাটায় না এবং তারা কোনো পেশি শক্তির রাজনীতি হলগুলোতে করে না, এটার একটা প্রমাণ হলো এটা যদিও 5 আগস্টের পরের ঘটনা, 2024 বা আওয়ামী লীগের আমলের ঘটনাগুলো এখানে রয়েছে। সেখানে তিনি আরেক জায়গায় লিখেছেন, আজকে আমাদের হলের মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ অনুষ্ঠিত হবে, সবাই উপস্থিত থাকবেন। 4টা 25
গোল চত্বরে দাঁড়াও। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা হচ্ছে আওয়ামী লীগের আমলের ঘটনা, যিনি পরবর্তীতে শিবির নেতা হয়েছেন, ছাত্র সংসদে কার্যকরী সদস্য হয়েছেন, ছাত্র সংসদ বলতে হল সংসদে, তিনি যিনি নিজেকে একজন সৎ রাজনীতিক হিসাবে দাবি করছেন, তিনি আওয়ামী লীগের আমলে ছাত্র লীগের সঙ্গে যুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করেছেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা কোনো অপরাধ না, কিন্তু আপনি কি 5 আগস্টের পরে আর পালন করেছেন কিনা? যদি না করেন তাহলে আপনার আগের রাজনৈতিক অবস্থান একটা ছিল, এখন আরেকটা। তিনি আরেক জায়গায় লিখেছেন 18ই আগস্ট, এটা 5 আগস্টের পরে, তিনি লিখেছেন প্রতিনিধিদের সিদ্ধান্ত এ রুমে 8 জন করে থাকবে, পরে হল প্রশাসন যে সিদ্ধান্ত দেবে, রুমে সিট দখল করে রাখা যাবে না, কেউ যদি দখল করে প্রমাণ পায় প্রতিনিধিরা তাহলে ব্যবস্থা নেবে। সো রুমে 8 জন না থাকলে 6 জন থাকলে বলবি 6 জন আছে, কেউ মিথ্যা বলবি না, প্রয়োজনে তোদের জুনিয়রদেরও একসাথে রাখ, এখন সিনিয়র জুনিয়র কোনো ম্যাটার না। অর্থাৎ চিপাই পইরা এটা 8 জন রাখার বা যার আছে তাই করার চেষ্টা করছে। আচ্ছা, এখানে যে আরেকজন লিখছেন যে 9:45-এর মধ্যে জুনিয়র নিয়ে গেস্ট রুমে উপস্থিত থাকবা, ক্লাস অফ সবার, যারা হলে আছো সবাই যেন থাকে। বুঝতে পারতেছেন কি লেখা? তারপরে এক্সটেনশনের তোরা কই, অর্থাৎ এক্সটেনশনের ছাত্রদের সঙ্গে তাদের কী সম্পর্ক এবং তাদেরকে ডাকাডাকি করা হচ্ছে। আরাফ লিখছেন যারা হলে আসো সকাল 11:10 গেস্ট রুমে থাকবা, অর্থাৎ গেস্ট রুমের নিয়ন্ত্রক কারা ছিলেন এবার বোঝান। জুনিয়রও নাই, তোমরাও নেই, মাথায় রাইখো এগুলার রেজাল্ট ভালো হবে না। এগুলো আওয়ামী লীগের আমলে 2024 সালের 9 জানুয়ারির মেসেজ। তারপরে ফার্স্ট ইয়ারে যারা আজকের প্রোগ্রামে মিস দিবা, জুনিয়রদের সাথে গণরুমে থাকার জন্য মেন্টাল প্রিপারেশন নাও। অর্থাৎ সিনিয়র যারা প্রোগ্রামে থাকবে না বা মিস দিবে, তারা যেন জুনিয়রের সঙ্গে থাকে সেটার প্রিপারেশন নিতে বলছেন। এটা হচ্ছেন আরাফ, এটাই এরকমই নথি প্রকাশ করেছে এবং তিনি বোঝেন যে গণরুমের উপর তার কী পরিমাণ কন্ট্রোল, বা হচ্ছে একজন সিনিয়রকে জেনারেল রুম থেকে তাকে গণরুমে বা গেস্ট রুমে যে কীভাবে নিয়ে যেতে পারে, এগুলো হচ্ছে তার প্রমাণ। এখানে আরেকজন লিখছেন যে হচ্ছে আজকে যারা থাকবে না সকল জিনিসপত্র নিয়ে বাইর করে দেওয়া হবে, এটা 2023 সালের মেসেজ। অর্থাৎ বোঝেন ছাত্রলীগের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে আজন্ম অভিযোগ, এবং আমরাও এগুলো দেখেছি যে তারা হল, তারপরে গেস্ট রুম, গণরুম কালচার চালু করেছে, হলে দখল করেছে, নানান কিছু করেছে। কিন্তু আমি যে মেসেজগুলো পড়লাম এগুলো যদি সত্য হয়ে থাকে, ছাত্রদল যে মেসেজগুলো প্রকাশ করেছে এগুলো নিয়ে এখনও পর্যন্ত খুব ভুয়া বা হচ্ছে এগুলো ঠিক না এরকম কথাবার্তা তেমন একটা উঠেনি। কিন্তু এগুলো যদি সত্য হয়ে থাকে এবং ছাত্রদল এই আমলনামা একেবারে হলের সামনে টাঙিয়ে দিয়েছে ব্যানার আকারে, খুব মারাত্মকভাবে, একেবারে আপনারা যদি দেখেন এই যে এইভাবে ব্যানার আকারে ছাত্রদল হলের সামনে টানিয়ে দিয়েছে, একেবারে লিখে টিকে একেবারে ব্যানার আকারে টানিয়ে দিয়েছে। তো অর্থাৎ এর মধ্য দিয়ে ছাত্রদল মোটামুটি কনফিডেন্ট যে এগুলো সত্য এবং তারা এগুলো পেয়েছে, সেটাই তারা প্রকাশ করছে। অর্থাৎ এই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট যে যারা এখন হল সংসদের কর্তৃত্ব রয়েছেন বা নির্বাচিত প্রতিনিধি, তারাই এক সময় গেস্ট রুম গণরুমের সঙ্গে জড়িত ছিলেন বা গেস্ট রুম গণরুম কালচারের সঙ্গে সেগুলোতে যে নিয়ন্ত্রক হিসেবে ছিলেন তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন মুখে বড় বড় কথা দেখা যাচ্ছে, কিন্তু এখন যখন তারা ক্যাম্পাসে শক্তিশালী হয়েছে, তারাও ঠিক একই ধরনের রাজনীতিতে, একই ধরনের হল দখল বলেন ওই রাজনীতির দিকেই হাঁটছে। কিন্তু তারা নতুন রাজনীতির কথা বলে, তারা সততার রাজনীতির কথা বলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে সততা বলতে কিছুই নেই। যে যেখানে বাংলাদেশের রাজনীতিতে যেখানে আগে যেভাবে ফাংশন হয়েছে ঠিক একইভাবে একই ফাংশন এখনও চলছে। আইদার ছাত্র শিবির কন্ট্রোল করছে, অথবা ছাত্রদল কন্ট্রোল করছে, অথবা বিগত সময়ে ছাত্রলীগ কন্ট্রোল করেছে। পরিবর্তন কোনো কিছুই ঘটেনি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।